মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তীব্রামথাকে ইঙ্গিত করে বলছে যে আমরা নাকি সিপিএমের দিয়ে এটা সব কিছু কাজ আমরা চালাচ্ছি, মানে এই সমস্ত গুন্ডাগিরি বা বিভিন্ন সন্ত্রাসমূলক কার্য করছেন। রেবতী ত্রিপুরা কি ছিল? গন্ডাসারে কর্মচারী সমন্বয় কমিটির নেতা ছিল। উনি চাঁদা তুলতো রিসিপ্ট নিয়ে, 25 টাকা এরকম চাঁদা রসিদ নিয়ে উনি তুলতো। কিন্তু রাজ্যের যে বিজেপি নেতৃবৃন্দ যে কর্মকাণ্ড শুরু করেছে, যে আমরা এমন আক্রমণ দিব যে আক্রমণে ত্রিপুরামথারা ত্রিপুরা রাজ্যে থাকতে পারবেন, ত্রিপুরার বাইরে চলে যেতে হবে। এত কিছুর পরেও এখনো আপনারা শরিকে আছেন কেন? এবং একাধিকবার আপনিও বলেছেন যে বিজেপির সাথে আপনারা শরিকে থাকবেন না। তাহলে আদৌ কি বাস্তবে আপনারা সেদিকে হাঁটতে চলেছেন বা বিজেপির থেকে সমর্থন সরিয়ে নিতে পারেন কখনো? আজকে যদি তাদের ক্ষমতা যদি থাকলো, তাদের সাংগঠনিক শক্তি যদি থাকলো, আজকে ভিলেজ কাউন্সিল ইলেকশন কেন করতে পারছে না ওনারা? তাহলে লুটপাটটা কে করছে? লুটপাটটা তো বিজেপি করছে, আইপিএফ-রা করছে, মিলে করছে ওরা দুজন। আপনার পিতা দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে জায়গায় আপনি আজ তীব্রামথা দলের একজন বিধায়ক। যে আপনার একটা স্লোগান ছিল, খুব ভালো স্লোগান, পাড়ায় পাড়ায় কমরেড গড়ে তোলো ব্যারিগেড। আমি বললাম আপনাদের ওই পাড়ার কমরেডটা এখন কোথায়? এখন অনেকে বলতে পারে যে রঞ্জিত দেববর্মা এমএলএ, উনের বোনের জামাই নরেশ জমাতিয়া সিপিএমের মন্ত্রী ছিল, নেতা ছিল। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়ে, আজকের সাক্ষাৎকারে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তীব্রামথার বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা। নমস্কার স্যার, আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে। ত্রিপুরার রাজ্য রাজনীতিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্রিপুরার আঞ্চলিক দল তীব্রামথা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, যা রাজ্য বিজেপি সরকারের সাথে শরিকও রয়েছে। আজ আমরা বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মার সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা করব। স্যার, প্রথমে যে প্রশ্নটা থাকবে, রাজ্য বিজেপির সাথে তীব্রামথা শরিক রয়েছে, বিজেপি সরকারের সাথে কাজ করতে গিয়ে এডিসিতে কতটা উন্নতি সাধন করা সম্ভব হয়েছে? দেখুন, এডিসির হাতে কি ক্ষমতা আছে তা সবার জানা আছে। এডিসি প্রশাসন তার সীমিত ক্ষমতার মাধ্যমে যে বাজেটটা প্রতি বছর আমাদের করা হয়, সেই সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারছে আমরা করে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ প্রশ্ন তুলেন যে এডিসি কর্তৃপক্ষ ত্রিপুরা বিশেষ করে জনজাতিদের তাদের রাস্তাঘাট, তাদের এখানে রেগার কাজ, তারপরে পানীয় জল, অনেক কিছু দিতে পারতেছে না, বিদ্যুৎ, এগুলি কিছু দিতে পারতেছে না। বিষয়টা জনগণের পরিষ্কার হওয়া উচিত, যেটা এডিসির হাতে যে সমস্ত কথা বলা হয়েছে, এইগুলি এডিসির হাতে কোনো ক্ষমতা নেই। আপনি দেখুন রেগার কাজটা কার মাধ্যমে হয়? এটা ডিএমের মাধ্যমে, ব্লকের মাধ্যমে হয়। এখানে এডিসির কোনো নাই। সুতরাং রেগার কাজ দিতে গেলে এটা ব্লকে যাইতে হবে। আর ব্লকে কি করছে? ব্লকে এখন যে আমাদের বিভিন্ন ভিলেজ কমিটি যে মনিটরিং কমিটি আছে, সে মনিটরিং কমিটি কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। সুতরাং যে বিএসসি যে আছে ব্লক অ্যাডভাইজারি যে কমিটি, সেখানে চেয়ারম্যান ও তীব্রামথার কেউ একজনও নেই এই পর্যন্ত, যদিও আমরা ক্ষমতার অংশীদার। সুতরাং এখন এডিসির এলাকায় সমস্ত কিছু যেটা কাজ চলছে ব্লকের মাধ্যমে, সেটা একতরফাভাবে চলছে। সেখানে তীব্রামথার নেতৃবৃন্দ, সরকারের, এডিসি গভর্নমেন্টের কোনো ভূমিকাই নেই। কারণ সব কিছু এখানে যে বিএসসি যে চেয়ারম্যান, এগুলি আইপিএফটি এবং বিজেপির মনোনীত বিএসসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। আমাদের তীব্রামথার এখানে বলার কোনো সুযোগও আমরা উস্কুপ পাচ্ছি না। তারপরে আমরা এডিসি থেকে একটা মনিটরিং কমিটি গঠন করে দিয়েছি, সেটা অ্যাকসেপ্ট হয়নি। তো ওই মনিটরিং কমিটির যেগুলি প্রপোজাল দেওয়া হয়, সেগুলো গ্রহণ করছে না বিভিন্ন ব্লকে। কিছু কিছু ব্লকে জোরপূর্বক করার পর, দন্না দেওয়ার পর তা কিছুটা গ্রহণ করা হয়, কিন্তু ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি যেটা সিলেকশন করছে, সেটা বিজেপি এবং আইপিএফটির যে বিএসসি চেয়ারম্যান, সেটা সিলেকশন করছে যা কিছু। সুতরাং কীভাবে আমরা যে এডিসি এলাকায়, যেখানে আমাদের কাছে কোনো ডিপার্টমেন্টের না ক্ষমতাই নাই, সেটা আমরা জনগণকে কীভাবে রেগার কাজ দেব, সেটা একটা পরিষ্কার করতে হবে। DWS যেটা পানীয় জলের ব্যবস্থা, সেটা তো DWS তো এডিসির হাতে কোন ডিপার্টমেন্টের নাই। তো
গ্রাম অঞ্চলে যেখানে পানীয় জলের অভাব, আজকে রাস্তাঘাটে বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় অবরোধ করছে, সে সমস্ত জায়গায় তো এডিসির কোনো ভূমিকাই নাই। এডিসি নেতৃবৃন্দ কী বলবেন সেখানে? কিন্তু রাজ্য সরকারে DWS এর মাধ্যমে তো সব এডিসি এলাকাতে পানীয় জলের সংস্থান করা হচ্ছে। তাহলে পানীয় জল দিতে পারছে না এডিসি গভর্নমেন্ট, এটা কিভাবে বলা হচ্ছে? কেন বলছে এটা? এটা তো জেনেই বলছে। তো আজকে বিজেপির অনেক নেতা, বিপিন দেববর্মা বলছে, ট্রাইবাল হেলথ মিনিস্টার উনিও বলছেন, এভাবে অনেক নেতা বলছেন। ওনারা নিজস্ব জানে না জানার মতন বান করে এগুলি কথা বলছেন রাজনৈতিক স্বার্থের জন্য। আরও একটা বিদ্যুতের ব্যাপার, আজকে গ্রাম অঞ্চলে এডিসির হাতে বিদ্যুৎ যে দপ্তরটা আছে তাদের কাছে কোনো ক্ষমতাই নাই। তাদেরকে বছরে 1 কোটি টাকাও বাজেট দেওয়া হয় না। কিভাবে বিদ্যুৎ দপ্তরে কাজ করব? সব তো রাজ্য সরকারের অধীনে। তাহলে এডিসির এলাকায় জনগণের কাজ করার যে ক্ষমতাটা এডিসির হাতে থাকার দরকার, সেটার জন্য তো আমরা লড়াই করছি। সেটার জন্য তো আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে দিল্লি গভর্নমেন্টের সঙ্গে, এবং আমরাও বিশ্বাস করেছি যে এই সরকার আমাদেরকে এডিসির হাতে ক্ষমতা দিয়ে একটু কিছু কাজ করার সুযোগ দিবে। কিন্তু আজকে ত্রিপাক্ষিক চুক্তির প্রায় 2 বছর হতে চলেছে, কিচ্ছু তো করলো না। যে চুক্তিতে স্বাক্ষর করার দিনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, ত্রিপুরার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের MP বিপ্লব কুমার দেব ছিলেন, ট্রাইবাল হেলথ মিনিস্টার বিকাশ দেববর্মা ছিলেন, অনেকেই তো ছিল। কিন্তু ওনারা কেন কার্যকর করতে পারছে না? আমরা তো চাচ্ছি ক্ষমতা, কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার করছে না কেন? সেটাই তো প্রশ্ন। এর জন্য আমরা এডিসি এলাকায় যে কাজ করতে আমরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি। অর্থের অভাবে আমরা করতে পারছি না, এটাই ক্ষমতা এবং অর্থের অভাবে আমরা কাজ করতে পারছি না। আচ্ছা, একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আপনি বললেন যে বিজেপির সাথে আপনাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, ইন্টারলোকেটর আনার কথা ছিল, এবং আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি বরাবরই উঠে এসেছে, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে এডিসিতে বিজেপি সরকার যে কাজ করছে সেগুলো নিয়ে আপনাদের বিভিন্ন অভিযোগ রয়েছে। বিজেপির সাথে আপনাদের যে মত বিরোধটা, সেটাও কিন্তু প্রকাশ্যে উঠে আসছে বিভিন্ন সময়। তো এই মত বিরোধ এবং বিবাদের ফলে রাজনৈতিক ক্ষেত্রে তিপ্রামথা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? তিপ্রামথা দেখুন, ক্ষতিগ্রস্ত হওয়ার মতন আমাদের কিছু নেই, কারণ আমরা জনগণকে নিয়ে কাজ করছি এবং জনগণের কথা বলছি। আমরা আমাদের অধিকারের জন্য আমরা বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা মিটিংয়ে বসেছি, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা অনেকবার বসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার আমাদের মিটিং হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে কি, তাদের সঙ্গে যে আমাদের যে সম্পর্কটা, আমরা তো তিপ্রামথা যে নির্বাচনে জেতার পর আমরা বিরোধী দলে ছিলাম, তারা প্রতিশ্রুতি দিয়েছে, লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের ল্যান্ড রাইটসটা আমরা দেওয়া হবে, পলিটিক্যাল রাইটস দেওয়া হবে, আরও কতগুলো কালচারাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এখন দেখুন, ল্যান্ড রাইটসের কথা, এডিসি এলাকার যেগুলি খাস জমি আছে বা বিভিন্ন পাতা দেওয়ার যে অধিকার, যেটা উত্তর পূর্বাঞ্চলে বড়োল্যান্ডে, তারপরে ডিমা হাউসাতে বিভিন্ন যেটা কাউন্সিল আছে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, তাদের হাতে ক্ষমতা আছে, শুধু ত্রিপুরার হাতে নেই। সেটা প্রপোজালটা কিন্তু আমরা 2022 সনে পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে। এটা আজ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করা হয়নি। যদি ওইটাতে কোনো ভুল ত্রুটি থাকে, রাজ্য সরকার সেটা এডিসি গভর্নমেন্টকে আবার ফেরত দিতে পারে। যদি এখানে ভুল ত্রুটি না থাকে, সেটাকে ক্যাবিনেটে পাস সিদ্ধান্ত নিয়ে সেটা রাজ্যপালের কাছে পাঠাইতে পারে। কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত সেটা কিছু করেনি, এবং এটা বিধানসভাতেও আমি উঠেছিলাম, বিধানসভাতে এই কথাটা আমি উঠেছিলাম, কিন্তু কেন করছে না? আজকে বিজেপির অনেক বড় বড় নেতা, ইনক্লুডিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেন, জনজাতিদের উন্নয়ন ছাড়া এই রাজ্যের কোনো উন্নয়ন হবে না। তাহলে এই এডিসি এলাকার যে বিলগুলি, 37টা বিল রাজ্য সরকারের কাউন্সিল থেকে পাস করে পাঠানো হয়েছে, সেগুলি কেন অনুমোদন দেওয়া হচ্ছে না? এই কথাগুলি ওনারা স্পষ্ট কেন বলতে পারছেন না? ওনারা বলুক না। তা চুক্তিতে উনি ছিলেন, সবাই ছিল, লিখিত চুক্তি করলো, এখন কার্যকরী কেন ওনারা করছে না? তার দায় কি তিপ্রামথা? তার দায় কি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা? আমরা তো চুক্তি করেছি, আশা করি তো আমরা চুক্তি করেছি, বিশ্বাস করে তো আমরা চুক্তি করেছি। তাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস যদি হয়, তাহলে চুক্তি আজকে কেন কার্যকরী করছে না? বলুক না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলুক।
ওনাদের নেতৃবৃন্দ অন্যান্য মিনিস্টাররা বলো, বিকাশ দেববর্মা বলো। আচ্ছা, বিজেপির সাথে কাজ করতে গিয়ে আপনাদের বহু অভিযোগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে বিভিন্ন জায়গায় বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে যে একাধিক সংঘর্ষ সেগুলো প্রকাশ্যে এসছে। এত কিছুর পরেও এখনো আপনারা শরিকে আছেন কেন? এবং একাধিকবার আপনিও বলেছেন যে বিজেপির সাথে আপনারা শরিকে থাকবেন না। তাহলে আদৌ কি বাস্তবে আপনারা সেদিকে হাঁটতে চলেছেন বা বিজেপির থেকে সমর্থন সরিয়ে নিতে পারেন কখনো? আমরা সরে যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা অনেক দিন থেকে আছে, এবং এক সময় আমি একটা সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক মহোদয় উনি আমাকে কোয়েশন করছিল, আমি বলেও দিয়েছি, যেটা আমার মুখটা স্লিপ হয়ে গেছিলো, আমি বলে দিয়েছি। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বলছি, উনি আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে, যেটা আমরা ওপেনলি কিছু বলছি না, সেই আশ্বাসের ভিত্তিতে এখন আমরা অপেক্ষা করে আছি, যেহেতু চুক্তি হয়েছে। কিন্তু রাজ্যের যে বিজেপি নেতৃবৃন্দ যে কর্মকাণ্ড শুরু করেছে, দেখুন আজকে যে আপনি যেটা বলতে চাইছেন তিপ্রা মথার সঙ্গে বিজেপির যে সংঘর্ষ পাহাড়ে এই নির্বাচন প্রাক মুহূর্তে, সেই ব্যাপারটা আমি একটু বলছি। একজন সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল, কে কারা করেছে সেটা তো ইয়ে নাই। সেই শ্রাংসাতির একটা চ্যানেলে কাজ করত, এবং খবর পাওয়ার পর উনি শ্রাংসাতির মালিক আমাকে ফোন করলো, স্যার ওইখানে তো এরকম সাংবাদিক আক্রান্ত হচ্ছে, তো আপনি যাবেন কেন? চলো। আমি ওনাকে নিয়ে গেলাম, আমি মোহনপুরে প্রথমে গেলাম, তারপরে হেজামারাতে গেলাম, তারপরে বিকালে আমি ওইখানে গেলাম। ওই দিনে এই বিষয়তে নিয়ে ওই বিপিন দেববর্মা বিজেপি জেনারেল সেক্রেটারি গেল, যে এইখানে গেল, যাওয়ার পরে উনি সাংবাদিক মুখোমুখি বললো, এই রেকর্ডটা আমার কাছে এখনও আছে, বলছে যে আমরা এমন আক্রমণ দিব যে আক্রমণে ত্রিপুরা মথারা ত্রিপুরা রাজ্যে থাকতে পারবেন, ত্রিপুরার বাইরে চলে যেতে হবে। তারপরে তো খুমুলুং টুমুলুং সারা ওই যে আপনার গোলাঘাটি সহ বিভিন্ন জায়গায় টাকার জলাতে গুন্ডুগুলটা সৃষ্টি হইল। তাহলে উস্কানিতে কে দিচ্ছে? তারাই তো করছে। আজকে যদি তাদের ক্ষমতা যদি থাকলো, তাদের সাংগঠনিক শক্তি যদি থাকলো, আজকে ভিলেজ কাউন্সিল ইলেকশন কেন করতে পারছে না ওনারা? আমরা তো রেডি ভিলেজ কাউন্সিল করার জন্য। আজকে আমরা হাইকোর্ট করে সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে আমরা বিভিন্নভাবে রাজ্য সরকারের বাধা প্রাপ্ত হচ্ছে, বারবার তারা তো বিরোধিতা করছে, পিছিয়ে দিচ্ছে। এটা কেন করছেন? তাদের সাংগঠনিকটা শক্তিটা নাই। কারণ সাংগঠনিক যদি তাদের শক্তি থাকতো পাহাড়ে, আজকে তারা বেশি ইলেকশন করতো। এডিসির বাইরে সবখানে নির্বাচিত প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে। এডিসি এলাকাকে আজকে নির্বাচিত প্রতিনিধি রাখতে চাইছেন না কেন? তাহলে লুটপাটটা কে করছে? লুটপাটটা তো বিজেপি করছে, আইপিএফ তেরা করছে, মিলে করছে ওরা দুজন। কিভাবে? বিএসসি চেয়ারম্যান মানে সব বেনিফিশিয়ারি সিলেকশন হয়, যারা কর্মচারী আছেন বরাবর তাদের হাতের। তো এখানে ত্রিপুরা মথার তো আর কিছু ইয়ে করলো না, তারাই তো ইয়ে করছে। সুতরাং আমি বলবো যে বিজেপি যদি ত্রিপুরা মথার সঙ্গে সম্পর্ক যদি চায়, রাজ্যের বিজেপি, এটা তাদের দায়িত্ব। তারা কীভাবে ত্রিপুরা মথার সঙ্গে সম্পর্ক রাখতে চায় এটা তাদের ব্যাপার। কারণ আমরা চাই এ রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় এবং রাজনৈতিক সহাবস্থান করে আমরা এখানে রাজনীতি করতে চাই। তারা যদি সন্ত্রাসের মাধ্যমে ত্রিপুরা মথার অ্যাটাক করবে, ত্রিপুরা মথার পার্টি অফিস ভাঙবে, জ্বালিয়ে দেবে, এভাবে যদি রাজ্যের ক্ষমতায় হাতে নিয়ে তারা যদি করতে চায়, আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ করতে কোন জায়গায় হচ্ছে। কিছুদিন আগে সুতার মুরাতে একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে ত্রিপুরা মথাকে ব্লেম দিল, এটা ত্রিপুরা মথার নাকি করছে। কে ওরা চিনলো? কীভাবে আইডেন্টিফাই করলো? বিপিন দেববর্মা ওইখানে না গিয়ে কীভাবে আইডেন্টিফাই করলো ত্রিপুরা মথায় আক্রমণ করলো? তাদের দলীয় কেন্দ্রটা আগে দেখতে হবে না? তাদের কয়টা গ্রুপ, বিজেপির কয়টা গ্রুপ, এটা তাদের আগে ঠিক করে না। তার অন্তকলহের ভিতরে এটা হইতে পারে, সেদিকটা তার ওনারা দেখছেন। কিছু এলে গ্রাম পাহাড়ে ত্রিপুরা মথার উপরে একটা ব্লেম দেওয়া, এটা তাদের কালচার হয়ে গেছে। এগুলি এভাবে তো রাজনৈতিক হয় না। রাজনীতি করতে গেলে এটাকে দেখতে হবে যে কে করছে না। তদন্তের পূর্বে সে কীভাবে বললো যে এটা ত্রিপুরা মথা করলো? তাদের সাংগঠনিক যদি শক্তি থাকে, আজকে তো তারা নির্বাচনে যেতে পারতো। হ্যাঁ, নির্বাচন হবে, তারা সাংগঠনিক তারা করবে, কে বাধা দিচ্ছে? কই রামচন্দ্রগাতে তো কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।
আমার রামচন্দ্রঘাটে তো বিজেপিরও মিটিং করছে, আইপিএফটি করছে, সিপিএমও করছে, আমি তো বাধা দিইনি, আমরা তো বাধা দিইনি, তো অন্য জায়গায় কেন হচ্ছে? এই বিষয়টা ইয়ে করছেন। আর একটা সবচেয়ে দুঃখজনক কথা হলো কি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তীব্রামাথাকে ইঙ্গিত করে বলছে যে আমরা নাকি সিপিএমের ইয়ে দিয়ে এটা সব কিছু কাজ আমরা চালাচ্ছি, মানে এই সমস্ত গুন্ডাগিরি বা বিভিন্ন সন্ত্রাসমূলক কার্য করছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আপনি আপনার দলের ভিতরে আগে চেক করে দেখুন, বিপিন দেববর্মা কোথা থেকে আসছেন। উনি যে সিপিএমের টিওয়াইএফ এবং টিএসইউ নেতা ছিল এবং তখনকার গুন্ডা ছিল সিপিএমের সরকারের সময়, উনি যে একটা 1 নম্বর গুন্ডা ছিল, সেই বিষয়টা উনি খতিয়ে দেখুন না, উনি বায়োডাটা খুলে দেখো। রেবতী ত্রিপুরা কি ছিল? গন্ধসারের কর্মচারী সমন্বয় কমিটির নেতা ছিল। উনি চাঁদা তুলতো রিসিপ্ট নিয়ে, 25 টাকা এরকম চাঁদা রসিদ নিয়ে উনি তুলতো। এই লোকগুলিকে নিয়ে উনি চলছেন। এরকম বলার আরও বিজেপির ভিতরে সিপিএমের যে আগে যে গুন্ডারা যে আছে, সেটা যদি লিস্ট দেয় অনেক লম্বা হবে। সুতরাং আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে চলা এবং সবাইকে সমন্বয় করে কিভাবে রাজ্যকে পরিচালনা করা, রাজ্যের উন্নয়নের সাথে কাজ করা, সেটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আপনি যে তীব্রামাথার উপর ব্লেম দিয়ে এভাবে সাংগঠনিক এবং প্রশাসন চালানোটা এটা ঠিক না, এটা উচিত হবে বলে আমি মনে করি না। তাই অনুরোধ করব যে এটা যেন আগামী দিন এই সমস্ত বক্তব্য যেন জনসম্মুখে না আসে। আচ্ছা, আমরা একটু ভিসি নির্বাচন নিয়ে বলি যে ভিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ভিসি নির্বাচন হতে পারে, এটা নিয়ে তো আপনারা নিশ্চিত, এবং ভিসি নির্বাচন নিয়ে আপনারা মোটামুটি ভাবে প্রস্তুতিও নিচ্ছেন। ভিসি নির্বাচনে আপনারা মানে তীব্রামাথা দল কতটা সফল হবে বা কি রকম ফলাফল করবে বলে আশা করছেন? আর যদি ভিসি নির্বাচনে তীব্রামাথার জয় হয় সেটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন, তাহলে দ্বিতীয় স্থানে কোন দল থাকতে পারে? কারণ বিজেপি রয়েছে, সিপিএম, কংগ্রেস রয়েছে, কি মনে করছেন এই বিষয়টা নিয়ে? বিষয়টা আমরা তো সবসময় ভিসি ইলেকশনটা চাই। কেন চাই? এডিসি এলাকাতে নির্বাচিত জনপ্রতিনিধি থাকুক এবং নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এলাকার উন্নয়ন হোক, সেটা আমরা চাই। এখন নির্বাচনটা আগে ঘোষণা করা হোক, কে জিতবে এটা তো জনগণ নির্বাচন করবে, জনগণ কে সেকেন্ড পজিশনে থাকবে, ফার্স্ট পজিশনে কে থাকবে, সেটা তো নির্বাচনের পরে রেজাল্টের পরে জানা যাবে। এখন বিজেপির যদি ভালো সাংগঠনিক শক্তি থাকে তারা 1 নম্বর হবে। তীব্রামাথার সাংগঠনিক শক্তি যদি ভালো থাকে, তীব্রামাথা থাকবে। তীব্রামাথাটা সবসময় এডিসি তে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য তো হাইকোর্ট করে সুপ্রিম কোর্টে গেল, এখন আমরা কেসটা করে আছি। আমাদের এডিসি এলাকায় 37টা বিল রাজ্য সরকার পাঠিয়েছি, সেটা এখনও অনুমোদন পায়নি, সেটার জন্য তো আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। কিন্তু এই ব্যাপারে আজকে জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা, রেবতী ত্রিপুরা, বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতারা চুপ কেন? আজকে রামপদ জমাতিয়া মহোদয়রা কেন আজকে চুপ? ওরা কথা বলছে না কেন? ওরা তো গণতন্ত্রের কথা বলে, বিকাশের কথা বলে। হ্যাঁ, কেন এই ব্যাপারে বেশি ইলেকশনের ব্যাপারে তারা মুখ খুলছেন না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেন খুলছেন না? মানে বলে দেখ না, ঘোষণা দেখ না যে আমরা বেশি ইলেকশন এত তারিখের ভিতরে করব। এই কথাটা কেন বলতে পারছে না? তার মানে এডিসি এলাকাকে লুটপাটের একটা করার জন্য চেষ্টা করে আছে, থ্রু ব্লকের মাধ্যমে, ডিএম অফিসের মাধ্যমে, বিভিন্ন সরকারের ডিপার্টমেন্টের মাধ্যমে। কারণ এখানে নির্বাচিত প্রতিনিধি নাই, সুতরাং যা ইচ্ছা তাই কীভাবে লুট করা যায় সেটাই তারা চেষ্টা করছে, এটাই বলবো আমরা। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে সিপিআইএম সরকার যখন ক্ষমতায় ছিল, পাহাড়ে তখন গণমুক্তি পরিষদের একটা ভালো অবস্থান ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে পাহাড়ে গণমুক্তি পরিষদ ঠিক কোন অবস্থানে রয়েছে, কি মনে করেন? গণমুক্তির অবস্থা তো আপনারা জানেন, গণমুক্তি পরিষদ পাহাড়ে কোন একটা মিছিল করতে পারছে? আমি কখনো বিধানসভায় যখন যাই, আমাদের সিপিএমের বিধায়ক মহোদয়দের সঙ্গে দেখা হয়, আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার একটা স্লোগান ছিল, খুব ভালো স্লোগান, পাড়ায় পাড়ায় কমরেড গড়ে তোলো ব্যারিগেড। আমি বললাম আপনাদের ওই পাড়ার কমরেডটা এখন কোথায়? ব্যারিগেড এখন কোথায় গেল? এখন তো পাহাড়ে তো কোনো ব্যারিগেডই নেই, কোথায় গেল? হারিয়ে গেল তো তারা। কারণ গণমুক্তি পরিষদ টিপ্রাসাদের জন্য কিছু করতে পারেনি।
ওরা যেটা চেয়েছিল সেটা তারা কিচ্ছুই করতে পারেনি। কারণ তৃতীয় এডিসিকে আপগ্রেড করার জন্য 2012 সনে কেন্দ্রীয় সরকারের একটা প্রপোজাল এসেছিল। সে প্রপোজালটা তারা নাকচ করে দিল, না তা লাগবে না বলে। সেই কাগজপত্র আমাদের কাছে আছে। সুতরাং এরপরে তো আর গণমুক্তি পরিষদ পাহাড়ে থাকার কথা না। আজকে পাহাড়ে যদি গণমুক্তি পরিষদ থাকতো তাহলে তীব্রামথা এখানে উত্থান হওয়ার প্রশ্নই আসে না। গণমুক্তি পরিষদ তো রাজত্ব করতো, তারা কিছু করতে পারছে না। আজকে আইপিএফটির ব্যাপারটা বলুন, আইপিএফটির কথা ছিল, তারা করতে পারছে না। আইপিএফটি তো হাওয়ার উপর ছিল, তারা তো কথায় কথায় সরকারের সঙ্গে চলে আসলো। আমরা তো চুক্তি করে আছি, আমরা তো লিখিত চুক্তি আছে, এটার জন্য এখন আমরা দরবার করে আছি। থাকবে না যদি সরকার নাকে, আমরা থাকবো না। একটা সময় আমরা সরকার থেকে বেরিয়ে যাব, কি আছে এটা সরকার টাকা। যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, সেজন্য আমরা আছি। গণমুক্তি পরিষদ আগামী দিন কী করবে এটা তাদের ব্যাপার। কিন্তু এই পর্যন্ত আমি বলতে পারি যে নির্বাচন হলে আপনারা জানেন যে গত এডিসি নির্বাচনে 2021-এ তারা 0 হয়ে গেল। তারপরে বিধানসভাতে তারা 0 হয়ে গেল, যে এসটি যে রিজার্ভ এডিসি এলাকাতে। সুতরাং গণমুক্তি পরিষদের শক্তি কীরকম আছে সেটা তো সবার জানা আছে। আচ্ছা, সম্প্রতি আপনাকে নিয়ে খুব বিতর্কিত একটা প্রসঙ্গ উঠে আসে যে আপনার ভারতের নাগরিক হওয়া নিয়ে, আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে, সেটা নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম, গণমাধ্যম সর্বত্রই। তো এই যে বিভিন্ন মতবাদ প্রচারিত হয়, সেটা আপনার রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব করেছে বা ব্যক্তিগতভাবে আপনি কতটা প্রভাবিত হয়েছেন? না, এটা কোনো প্রভাব করতে পারেনি। এটা পরিকল্পিতভাবে আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এটা চক্রান্ত করেছিল। এই ব্যাপারে আইনের আশ্রয় নিয়ে আমি কেস করেছি। এখনও বিভিন্নভাবে এটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ওইখানে প্রভাব খাটিয়ে এখনও এটা কেসটা রেজিস্ট্রেশন হয়নি। আমি এটা চেষ্টা করেছি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইয়েতে আমি চিঠি পাঠিয়েছি, ওইখান থেকে অনেক রেসপন্স পাওয়া গেছে। হবে এটা। তবে যিনি হেডলাইন ত্রিপুরার মালিক প্রণব সরকার যেটা প্রচার করেছিল, এটার এগেনস্টে আমি আইনের আশ্রয় নিয়েছি। এটা আইনেই শেষ কথা বলবে। আর দ্বিতীয়ত হইল, উনি আমার এগেনস্টে কেস করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত উনি করতে পারেনি, কারণ এটা বেশ নেই। ত্রিপুরার সামাজিক মাধ্যমে অনেক প্রচার হয়েছিল, শুধু আমার না, আরও প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার্সের নামেও তো বাইর হয়েছে, তার আইডি কার্ড, বিভিন্ন বার্থ সার্টিফিকেট নিয়ে। কিন্তু প্রণব সরকার তাদের ব্যাপারে কিছু করেনি, প্রচার করেনি, শুধু আমারটাকে। কারণ আমি একজন ট্রাইবেল উপজাতি বিধায়ক, এই হিসাবে তারা প্রচার করেছে। এবং এটা অনেকটা উগ্র সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে উনি এটা করেছেন বলে আমি মনে করি। এবং এটা বলবো আমি, যেটা উনি করেছেন এটা ঠিক করেন। উনি প্রচার করেছেন ঠিক আছে, কিন্তু আমার মতামতটা উনি নিতে পারতেন। উনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনার এগেনস্টে এরকম প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে, এই ব্যাপারে আপনার কি মতামত আছে, উনি জিজ্ঞেস করতে পারেন। উনি কিন্তু করেন, একতরফা উনি করেছেন। সুতরাং আমি বলবো এটা যেটা উনি করেছেন এটা ঠিক হয়নি। এটা আইনের মাধ্যমে হবে, কেস হবে, চলছে। আমি দেখব শেষ কি হয়। তবে উনি রাজনৈতিক ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এটাকে পুলিশ প্রশাসনকে এখন করে রাখছে। তবে এটা আদালতে হবে, আমি শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করে আছি। এটা দিয়ে আমার রাজনীতি কিছু করতে পারেনি। বরং আমি বলবো এটা করার পরে ত্রিপুরা রাজ্যে, সারা ত্রিপুরায় যে প্রতিক্রিয়াটা আসলো ত্রিপ্রাসাদের ভিতরে, বরং আমার আরও মানে শক্তির বৃদ্ধি পেয়েছে এবং আমার আরও জনপ্রিয়তা বেড়েছে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা মাত্র প্রশ্ন করব আপনাকে স্যার। সূত্রের একটা দাবি যে আপনার পিতা দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে জায়গায় আপনি আজ ত্রিপুরামথা দলের একজন বিধায়ক। এই বিষয়টা নিয়ে, এই যে পিতা পুত্র, এই যে আপনাদের রাজনৈতিক যে মানে বিভেদ বা মতামতের বা মতাদর্শের যে পার্থক্যটা, এটা কি কোনোভাবে আপনাকে প্রভাবিত করেছে? না, আমি বলবো এটা অনেক অভিযোগ আছে। আমার পিতা প্রথমে যুব সমিতি ছিলেন, ত্রিপুরা উপজাতি যুব সমিতি,
স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা আমাদের বাড়িতে এসলেন। ওইখানে এমডিসি সুবোধ দেববর্মা, উনি বৈরাগী পাড়া, উনি আমাদের গ্রামে টিউজেস করতেন, বাবাও করতেন। এক সময় আদর্শগত একটু পার্থক্য হয়ে গেছে। টিউজেসের যখন বে লাইনে চলতে গেল তখন বাবা এখান থেকে শিফট করে গণমুক্তি পরিষদে উনি জয়েন করেছেন। তে রাজনৈতিক হচ্ছে এটা ব্যক্তি স্বাধীনতা। আপনি কি রাজনীতি করবেন না করবেন এটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। আমার বাবা কি রাজনীতি করবে, আমার বোনের জামাই কি করবে, সেটা তাদের ব্যক্তিগত। আমি কি করব এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা উপর কথা বলে রাজনীতি করাটা, এটা মানে আমি বলবো এটা দুর্বলতার লক্ষণ। এখন অনেকে বলতে পারে যে রঞ্জিত দেববর্মা এমএলএ, উনের বোনের জামাই নরেশ জমাতিয়া সিপিএমের মন্ত্রী ছিল, নেতা ছিল। এখন অনেকে বলে, এটা কিছু হয় না, এটাতে আমার রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। এবং বাবা এখন রাজনৈতিক করেন না, গ্রামে থেকে বয়স্ক, প্রায় 83 বছর হয়ে গেছেন, উনি বাড়িতেই থাকেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তেমন নাই। আগে করে, এটা তো অস্বীকার আমি করি না। বাবা আগে যুব সমিতি ছিল, তারপরে উনি কনভার্ট হয়ে এই গণমুক্তি পরিষদ করেছেন। এটা বাড়িতে বসে আছেন আর কি, এখনটা তেমন আর করে না। এটা তো সত্যি যে আমার পিতা একসময় উনি গণমুক্তি পরিষদ তথা সিপিএম ছিল, এটা তো ঠিক। আচ্ছা, আমরা একটা শেষ বার্তা আপনার কাছ থেকে চাইবো যে রাজ্যের মানুষের জন্য আপনারা বরাবরই থানসার কথা উল্লেখ করেন, এবং থানসা বলতে শুধু তিপ্রাসা নয়, জাতি জনজাতি সকলকে নিয়ে গোটা রাজ্যবাসীর জন্য বর্তমানে যে পরিস্থিতি, বিজেপি সরকার পরিচালিত ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে গোটা রাজ্যবাসীর জন্য আপনার তরফ থেকে কি কোনো বিশেষ বার্তা থাকবে যদি দিতে চান? আমরা থানচা বলতে আমরা সবাইকে নিয়ে আমরা চলতে চাই। সেজন্য মহারাজার নেতৃত্বে যে ত্রিপুরা মঠার পার্টি, সেখানে সব জনগোষ্ঠীর লোকে আছে। কেন বাঙালি আছে, মুসলিম আছে, মণিপুরি আছে, হিন্দুস্তান আছে, সব জনগোষ্ঠীর লোকে আছে এবং 19টা জনগোষ্ঠীর লোকে এই সংগঠনে আছে। এখন থানচা আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে অধিকারটা, আমাদের সাংবিধানিক যে অধিকার সেটা আমরা চাই। আমরা তো সংবিধানের বাইরে কিছু চাচ্ছি না, যেটা আমাদেরকে অসাংবিধানিক বলতে পারার কোনো দাবি তো আমরা উত্থাপন করিনি এই পর্যন্ত। এবং এই সাংবিধানিক অধিকারটা স্বীকার করে মেনে নিয়ে তো আমাদের ত্রিপাক্ষিক চুক্তিটা হয়েছে। আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বলবো এবং রাজ্য সরকারকেও আমি অনুরোধ করব বিনয়ের সঙ্গে, যে আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তিটা, এটা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা, উন্নয়নের স্বার্থে এবং আমাদের সবার সহাবস্থানের জন্য এবং ত্রিপুরায় শান্তির একটা বাতাস সবসময় বয়ে থাকার জন্য এই চুক্তিটা দ্রুত বাস্তবায়ন করা হোক এবং রাজ্যের জনগণের সবাইকে যেন উন্নয়নের অংশীদার করে গড়ে তোলা হোক, সেটা আমরা চাই। সবার বিকাশ যদি চাই, সবার উন্নয়ন যদি চাই, তবে ত্রিপাক্ষিক অ্যাকর্ডটা দ্রুত কার্যকরী করুক। এটা শুধু ত্রিপুরা সাদের জন্য না, সমগ্র ত্রিপুরার উন্নয়নের সাথে এই চুক্তিটা হয়েছে। তাই এই চুক্তিটা দ্রুত কার্যকরী করার জন্য আমি অনুরোধ থাকবো এবং জনগণকে এটাতে সহযোগিতা করার জন্য আমার বিনয়ের সঙ্গে অনুরোধ রইল। আমরা এতক্ষণ কথা বলছিলাম তিপ্রামথা দলের বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মার সঙ্গে। বেশ অনেকটা সময় আমরা আলোচনা করলাম। আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো আমাদের কাছে উঠে আসে, সেগুলোর উত্তর খুঁজে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস, এবং আশা রাখছি যে আগামী দিনেও আমরা স্যারের সাথে আরও একবার আলোচনায় বসবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকের মতো আমাদের সাক্ষাৎকার এবং আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মতামত ব্যক্ত করুন এবং চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।